আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে এবং নিজেকে যুক্ত করতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ইউটিউব চ্যানেলে আমরা নিয়ে আসছি আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য এক্সক্লুসিভ কিছু গল্প। তাই এক্ষুনি আমাদের সঙ্গে যুক্ত হন এবং আনন্দ নিন আমাদের এক্সক্লুসিভ গল্পগুলোর। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আরও একটা নতুন গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আজ আপনি শুনবেন সুলেখক দেবোত্তম দের কলম থেকে একটি ভয়ের গল্প, শশীবালা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ গল্প, দেবোত্তম দের কলম থেকে শশীবালা। দুদিনের বৃষ্টিতে নদী যেন ফুলে ফেঁপে উঠেছে একেবারে। মুষলধারে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া গাছপালাকে এপাশ থেকে ওপাশে দুলিয়ে চলেছে। রাতও গভীর হয়েছে। নদীর পাড়ের মানুষরা কেউ কেউ নদীর জল কতখানি বাড়ল তা নদীতে আলো ফেলে মাঝে মধ্যে দেখছে। এক টানা জলের শব্দ শোনা যাচ্ছে চারিদিক থেকে। আজ বোধহয় বুন্দি নদীর এই চরের কারোরই রাতে ঘুম হবে না। পুরনো বাঁধ সারাই হয়নি গ্রামের, আর নদীতে জল বেড়ে যদি বাঁধ ভেঙে যায় তাহলে কে কোথায় যাবে তার ঠিক ঠিকানা নেই। বাড়িগুলোর পাশের সরু রাস্তাটা দিয়ে বারবার একটা টোটোর ভেতরে বসে একটা ছেলে মাইকিং করে বলছে, একটি বিশেষ ঘোষণা, বুন্দি নদীতে প্রবল বৃষ্টির জল বাড়ায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। সতর্ক থাকুন, সরে আসুন প্রয়োজনীয় জরুরি জিনিসপত্র নিয়ে। যখন তখন বিপদ ঘটতে পারে। বিপর্যয় এড়াতে আপনারা প্রয়োজনীয় জিনিস নিয়ে গোবরডাঙ্গা প্রাইমারি স্কুলে চলে যান। সেখানে আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দেরি করবেন না, বিপর্যয় এড়াতে প্রশাসন সব সময় তৎপর। মাইকের আওয়াজটা বারবার সরু রাস্তাটা দিয়ে বাঁধের থেকে কিছুটা দূরের একটা রাস্তায় গিয়ে থামছে, আবার ঘুরে চলে আসছে। বড় বড় বৃষ্টির ফোঁটা ঘরের টিনের চালে শব্দ করে পড়ছে, আর মাঝে মধ্যে একটা ঝোড়ো হাওয়া। ঘরের ভেতর থেকে শশীবালা চেঁচিয়ে বলল, এই এক মরণ দশা বৃষ্টি, থামেও না। বৌমা, ও বৌমা। দু একবার নাম ধরে ডাকতেই বাইরে থেকে ছুটে এলো নীলিমা। কি হয়েছে মা, ডাকছেন? হ্যাঁ গো বৌমা, আমার ছেলেটা বাড়ি ফিরেছে? না মা। এখনো ফেরেনি? না মা, আসলে নদীতে খুব জল বেড়েছে তো, তাই আর কি বারবার মাইকেও বলছে। কি বলেছে? বন্যা হতে পারে। কি সর্বনাশা বিপদ হবে ভাবুন। নীলিমার মুখে কথা শুনে খানিকটা হেসে ওঠে শশীবালা। নীলিমা এই দৃশ্য দেখে বলল, কি হলো মা, আপনি হাসছেন কেন? মা আমার, তুমি আমাকে নদীর জল বোঝাচ্ছ? সেই 12 বছর ধরে এই বুন্দি নদীর ঘরে আমি সংসার করছি। 12 বছরে এতবার নদী ঘর ভাসিয়ে দিল, বাড়ি পলি এনে ফেললো, আর এবারে নাকি বন্যা হবে। তুমিও কথা একখানা বললে বটে। শশীবালার কথায় আর কোনো উত্তর দেয় না নীলিমা। সম্পর্কে উনি তো শাশুড়ি মা হন, উনি এরকমই। সেই বিয়ের পর থেকে দেখছে নীলিমা কেমন গুরুতর বিষয়গুলোকে যেন হাসি ঠাট্টায় উড়িয়ে দেয় তার শাশুড়ি। তবে নদীতে যে জল বেড়েছে তার দুশ্চিন্তায় যেন আবার ঘর থেকে বেরিয়ে একভাবে অন্ধকার পথে চেয়ে থাকে নীলিমা। একটা ঝোড়ো হাওয়া শুধু মাঝে মধ্যে রাতের অন্ধকারে কালচে গাছপালাগুলোকে নাড়িয়ে চলেছে এপাশ থেকে ওপাশে। বৃষ্টিটা খানিকটা থেমেছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জোরালো শব্দ থামতেই চারিদিক থেকে ব্যাঙ ডাকার শব্দ শোনা গেল। লোকটা
এখনো ফিরল না বাড়িতে। আপন মনেই কথাটা বলল নীলিমা। হঠাৎ বাইরে অন্ধকার রাস্তাটা দিয়ে হাওয়াই চটির শব্দ শুনতে পেয়ে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নীলিমা। নিচে রাখা হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে দাঁড়াতেই দেখল প্রভাকর কালো ছাতা নামিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে। প্রভাকরকে দেখেই নীলিমা বলল, কি খবর গো নদীর? আর খবর, পাশের পাড়ার কে জানি একটা তলিয়ে গেছে, বাঁধটা ভেঙে যাবে বোধহয়। বলছো কি? এই দরকারি কাগজপত্র যা আছে সব গুছিয়ে নাও, মাকেও বলো। ছলো ছলো চোখে একবার রান্নাঘরের পাশের বারান্দায় বাইরে বাঁধা মোষটার দিকে তাকালো নীলিমা। মোষটার কি হবে? কি আবার হবে, এখানেই থাক। ওকে কি আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাবে নাকি ওখানে? ও তো বোবা জীব বলো, ওকে নিয়ে কত সুখ দুঃখ বর্ষা কাটিয়েছি এই নদীর চরে, আর আজ নিজের প্রাণ বাঁচাবার জন্য ওই নিরীহ বোবা প্রাণীটাকে এখানে এভাবে একা রেখে চলে যাব? হ্যাঁ গো, তোমার প্রাণে কি মায়া দয়া কিচ্ছু নেই? নীলিমার এই কথা শুনে গজগজ করে ওঠে প্রভাকর। তাহলে তুমি কি চাও? হ্যাঁ, কি চাও তুমি? গোটা গ্রাম বাড়িতে গরু ছাগল মোষ সব কিছু রেখে ওখানে চলে যাচ্ছে, শুনলাম পাশের গ্রামে সবাইও ওখানে চলে গেছে। এরপর আর কি ওখানে জায়গা পাওয়া যাবে? এই তুমি বেশি কথা বলো না, তুমি যা যা দরকারি জিনিসপত্র সব কিছু এখন গুছিয়ে নাও, জলদি করো। মোষটা প্রভাকরের কথা শুনে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, তারপর মাথার শিং নাড়িয়ে এদিক ওদিক তাকিয়ে পিছিয়ে গিয়ে ডেকে ওঠে। এই মোষটা ওদের ভারী লক্ষ্মী। মোষটার নাম বুলা, মেয়ে মোষ, আর একটাই মোষ। এই মোষটাকে নাকি ছোট বয়সে শশীবালা মানে নীলিমার শাশুড়ি হাট থেকে কিনে এনেছিলেন। কালো কুচকুচে পুরো শরীরটা, আর কেমন জানি বাদামি রঙের ড্যাবড্যাবে চোখ। নীলিমার শ্বশুর বাড়িতে আসার পরেই নাকি ওর কাণ্ড দেখে বেশ মজা লেগেছিল। কেমন মাঝে মধ্যে মোষটা বাঁশের খুঁটিটায় শিং দিয়ে ঘষত, কখনো কখনো অবশ্য ওকে থামানো হতো, নইলে ওপরে টিনখানা সামাল দিতে না পেরে খুলে যাবে। প্রভাকর অনেক সময় অবশ্য ওকে হেসে হেসেই বলেছে, ওই দেখো, তোমার বুলার বোধহয় মাথায় ব্যথা ধরেছে, তাই মাথা চুলকাচ্ছে। নীলিমাও ওর সঙ্গে কেমন হেসে উঠত যেন। আজ নদীতে জল বেড়ে গেছে, মোষটাকেও রেখে যেতে হবে, এই কথাটা ভাবলেই কেমন চোখ দুখানা ছলকে উঠছে নীলিমার। বুলাও কেমন মাঝে মধ্যে ডেকে উঠছে। লোকে তো বলে বিপদের আভাস নাকি পশু পাখিরা আগে টের পায়। এতক্ষণ ধরে বুলার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল নীলিমা। এবার ঘরের থেকে মনে হলো আর্তনাদের শব্দ ভেসে আসছে। আওয়াজটা তার শাশুড়ির ঘর থেকেই ভেসে আসছে। উনি বোধহয় কিছু শুনতে পেয়েছেন। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে উঠলেন, ও খোকা, খোকা তোরা চলে যা, চলে যা, আমি বুলার সঙ্গে থাকি, যা তোরা, আমি বুড়ি মানুষ, আবার বাঁচাবো না। আমি মোষটার সঙ্গে এখানেই থাকি, বন্যা হবে তো হোক, কিন্তু এই মোষটাকে রেখে আমি কোথাও যাব না রে খোকা, আমি কোথাও যাব না, তোরা যা, যা খোকা যা। শাশুড়ির ঘরের সামনে গিয়ে দাঁড়ায় নীলিমা। আজ কারেন্টটা সকাল থেকেই নেই। হ্যারিকেনের আবছা আলোয় নীলিমা দেখল শশীবালা তার চোখের জল মুছছে। শশীবালা কয়েক মাস আগে একবার চোখ পরীক্ষা করিয়েছিল ছেলের কথায়। তাও সে যেতে চায়নি, কিন্তু শেষমেশ ছেলে জেদ করে ওই প্রাইমারি স্কুলের শহরের হাসপাতাল থেকে আসা ডাক্তারের কাছে চোখ পরীক্ষা করিয়েছিল। ডাক্তারবাবু সেদিন বলেছিল শশীবালার একটা চোখে ছানি পড়েছে, তাই সে আর দেখতে পায় না, ঝাপসা দেখে। সেই চোখটা দিয়ে নাকি সে ভালো দেখতে পায় না। পাশের চোখটা ঠিকঠাকই আছে, তবে তার জন্য ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন। এই এক চোখে দেখতে পায় না, তাই জন্য আর সে রাতের দিকে বাইরেও খুব একটা চলাফেরা করতে পারে না। বৌমা, বৌমা। শাশুড়ির ঘরের বাইরে দাঁড়িয়েছিল নীলিমা। তা হয়তো বুঝতে পেরেছিল শশীবালা। হ্যাঁ মা, বলুন। তোমরা চলে যাও মা, আমি বুলাকে ছেড়ে যাব না, আর কোথাও নিয়ে গেলে ওকেও নিয়ে চলো। তুমি একটু বোঝাও না খোকাকে, না গেলে আমিও কিন্তু যাব না,
আমি বুলাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। ও বৌমা, বোঝাও খোকাকে। আচ্ছা মা। একটা ঝোড়ো হাওয়া বারবার যেন গায়ে লেগে আবার কোথায় ফিরে যাচ্ছে। বুলা আরেকবার ডেকে উঠতেই ঘরের চৌকি থেকে উঠে শশীবালা হাতে হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে এসে বুলার মাথায় হাত বোলাতে থাকে। প্রভাকর মায়ের পাশে এসে দাঁড়িয়ে বলল, মা দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, স্কুল বাড়ির লোকে ভরে গেছে, দেরি হয়ে গেলে আর জায়গা পাবো না। জিনিসপত্র সব গুছিয়ে নাও, চলো। বুলাকে নিয়ে যাবি না? হ্যাঁ ও কোকা, বুলাকে নিয়ে যাবি না? না গো মা, ওকে ওখানে নিয়ে গিয়ে কোথায় রাখবো বলো? ওখানে মানুষ থাকারই জায়গা নেই, মানুষ শেষে গরু ছাগল বাড়িতে রেখে যাচ্ছে। বুলা না গেলে আমিও যাব না রে বাবা, আমি বুড়ি মানুষ, আর কতদিনই বাঁচবো বল? চোখেও দেখতে পাই না, তোদের অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, তোরা বরং যা যা, এই নদীর সঙ্গে আমার অনেক বছর ধরে আলাপ বিলাপ, আর তা না হলেও যদি আমাকে টেনে নিয়ে যায় তো যাবে। হ্যাঁ তুই বুলাকে নিয়ে চল, তাহলে আমি যাব, না হলে আমি যাব না আমি। এই বলে বুলার মাথা আবার হাত বোলাতে লাগে। বুলা ঘোলাটে চোখে ড্যাব ড্যাব করে একভাবে দেখতে থাকে শশীবালাকে। প্রভাকর মায়ের এমন কথায় যেন খানিকটা অস্বস্তিতে পড়ে। একবার স্কুল বাড়ির ওখানে ছুটে যায়, যদি দারোগাবাবুদের বলে মোষটাকে আশেপাশে কোথাও রাখা যায়। নীলিমা ঘরের থেকে কাগজপত্র দরকারি কিছু জিনিস নিয়ে পুঁটলি করে বাঁধতে বাঁধতে চারিদিকে বারবার তাকিয়ে দেখতে থাকে। এই ঘরে আনাচে কানাচে তার কত স্মৃতি জমে আছে। বাইরে থেকে প্রভাকর বাড়ি এসে ঘরের ভেতর ঢুকে দাঁড়ালো নীলিমার সামনে। প্রভাকর নীলিমাকে বলল, নীলিমা, তুমি মাকে একটু বোঝাও। বহুবার দারোগাবাবুকে বললাম, মোষ নিয়ে ওখানে কিছুতেই যেতে দেবে না। আর ওখানে গরু ছাগল কিচ্ছু আমি দেখলাম না, শুধু অন্ধকারে কতগুলো মানুষ হ্যারিকেন বা টর্চ হাতে করে নিয়ে বসে আছে, আলোর ব্যবস্থাটুকুও নেই। মাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, সেই এক কথা বলে যাচ্ছে, বুলাকে ছেড়ে কোথাও যাবে না। আমারও যে ঘর ছেড়ে এই অসময়ে যেতে ইচ্ছা করছে তাও নয়, কিন্তু কি করব বলো? প্রভাকর এবার তেতে উঠে বলল, আরে মা, তুমি কি শুরু করলে বলো তো? আমাদের তো যেতে হবে নাকি? চলো তাড়াতাড়ি। বললাম তো তোরা যা, বুলা না গেলে আমিও যাব নে। ওখানে ওরা বুলাকে রাখতে দেবে না মা, আর তাছাড়া গ্রামের সবাই গরু ছাগল সব বাড়িতে রেখেই ওখানে যাচ্ছে। তা হয় না যে বাপ, বুলাকে ছেড়ে আমি কোথাও যাব নে, তোরা যা। ও শুধু একটা মোষ নয় রে, ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি, আমার বুলা। মা। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এক প্রকার প্রায় দিশেহারা হয়ে দাঁড়িয়ে থাকে প্রভাকর। মোষটা শশীবালার আদর খেতে খেতে কেমন উপর দিকে তাকায়, আবার কখনো প্রভাকরের দিকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। তাহলে তুমি আসবে না, তাই তো মা? হ্যাঁ না, আমাকে এই বাড়ি থেকে কোথাও নিয়ে যেতে হলে আমার বুলাকেও নিয়ে যেতে হবে। মায়ের মুখে এই কথা শুনে যেন আর রাগ ধরে রাখতে পারে না প্রভাকর। গোটা গ্রাম ফাঁকা হয়ে গেছে। মাঝে মধ্যে আশেপাশের বাড়িগুলো থেকে গরু ছাগলের আওয়াজ ভেসে আসছে। ওদেরকে বেঁধে রেখে বাড়ির লোক ভিটে মাটি ছেড়ে পালিয়েছে। নীলিমার হাত ধরে বাড়ির বাইরে বেরোতে বেরোতে বলে, তুমি থাকো তোমার মোষকে নিয়ে, তোমার তো ভয় নেই, আমাদের আছে, আমাদের প্রাণের ভয় আছে, আমরা চললাম। শশীবালা কিছু বলে না, শুধু একবার বলে, সাবধানে যাস বাবা। মায়েরা এমন স্বভাবেরই হয়। বৃদ্ধ শশীবালা এক দৃষ্টি নিয়ে ওদের যাওয়ার পথে চেয়ে থাকে। গায়ে একটা হাওয়া এসে বারবার যেন লাগছে। শশীবালা অন্ধকারের মধ্যে বুলার দিকে তাকিয়ে বলে, বুলা, বুলা, ভয় পাস না বাবা বুলা, দেখবি কিচ্ছু হবে না, তোর মা আছে তো, কিচ্ছু হবে না। নীলিমা হাঁটতে হাঁটতে প্রভাকরকে বলল, তুমি এই
দুর্যোগের দিনে মানুষটাকে একা বাড়িতে রেখে চলে এলে? আমাদের মোষটাকে কি রাখার ব্যবস্থা করা যেত না কোথাও? তা কি করবো শুনি, তুমি বলো। নিজেই তো শুনলে ওই মোষ ছাড়া নাকি মা কোথাও যাবে না। তাছাড়া দারোগাবাবু বলেছে শুধু গ্রামের লোকেদের জন্যই ওই ত্রাণ শিবির। চলো চলো চলো, পা বাড়াও। ওসব ভেবে আর লাভ নেই, পা বাড়াও। এখন থামলে চলবে না। একবার বাড়ি থেকে আসলে হতো না? আমার মনটা কেমন কু গাইছে গো। বারবার মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। বুলা বোধ হয়ে ডাকছে। মা ঠিক আছে তো? না, কিচ্ছু হয়নি। চলো তো, চলো। নদীর থেকে আসা শব্দটা মনে হচ্ছে না, খুব কাছ থেকে আসছে। তাহলে কি? হে ভগবান! আর বাকি কথা শেষ করতে পারে না নীলিমা। বাড়ির দিকে ছুটে যায়, প্রভাকরও ছুটে যায়, কিন্তু খানিকটা এগোতেই শুনতে পায় শশীবালার চিৎকার। মুষলধারে বৃষ্টির মধ্যে শশীবালা যেন দু হাত ছড়িয়ে বলছে, বুলা, তুই কোথায় বুলা? আয় আমার কাছে, আয় বুলা, আয় বুলা। বৃষ্টির বেগ আরও বেড়ে গেছে। টর্চ হাতে খানিকটা কাঁপতে কাঁপতে আর ধরে থাকতে পারে না হাতে। নদীর সফেন জলের ঢেউ পুরো বাড়িটার মাটি ধসিয়ে দিয়েছে। শশীবালা বারান্দার একটা খুঁটি আঁকড়ে ধরে আছে আর মোষটা চিৎকার করছে পাগলের মতো। জল দেখে যেন কেমন উন্মাদের মতো বারবার ঘুরছে। খুঁটির পাশ দিয়ে জলের প্রচণ্ড স্রোতে শুকনো বাঁশে বাঁধা বুলার রশি শুদ্ধ উপড়ে এলো। প্রচণ্ড চিৎকার করে উঠল মোষটা। নিমেষের মধ্যে যেন বুন্দি নদী এগিয়ে আস্তে আস্তে সব কিছুকে গ্রাস করে নিচ্ছে। ওদের ঘর বাড়ি শুদ্ধ আশপাশের সবগুলো বাড়িকে নদী টেনে নিয়ে চলেছে। আশপাশের বাড়িতে বাঁধা গরু, ছাগল, গবাদি প্রাণীগুলো চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে বুন্দি নদীর জলের ভেতর টেনে নিয়ে যাচ্ছে সবকিছু। চোখের সামনে নীলিমা আর প্রভাকর বৃষ্টিতে ভিজেও এই দৃশ্য দেখে কাঁপছে। হঠাৎ একটা প্রচণ্ড জোরে বাজ পড়ল। বিদ্যুতের ঝলকানির আলোয় ওরা স্পষ্ট দেখল বারান্দার খুঁটি শুদ্ধ শশীবালাও জলে ভেসে যাচ্ছে। প্রভাকর চিৎকার করে ওঠে, কিন্তু নীলিমা ওর হাতটা আটকে ধরে বলে, তুমি যেও না, নদী খেপেছে গো। সাঁতার জানলেও কোথায় ভাসিয়ে নিয়ে যাবে। সারা রাত নদীর জলের দিকে তাকিয়ে নীলিমা আর প্রভাকর ওখানে পাথরের মতো বসে থাকে। শুধুই বৃষ্টির জোরালো শব্দ, আর কিচ্ছু শোনা যায় না। বাড়ি ঘর আর পরিবার হারিয়ে যেন শুধুই বুক ফাটা কান্না। নদীর জলের শব্দ পেয়ে দূর থেকে স্কুলে ওঠা বেশ কয়েকজন লোক ছুটে আসতেই দেখে বাড়িগুলোর অস্তিত্ব আর নেই। সেখানে শুধুই জলের খরস্রোত বয়ে চলেছে। প্রায় 3 দিন কেটে যাওয়ার পর সূর্যের মুখ দেখা গেল বুন্দির চর বীরপাড়া এলাকায়। ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজিও চলল, কিন্তু শশীবালার আর দেহটা পাওয়া গেল না। বাকি গরু, ছাগল, পশুগুলোকে মরে ভাসতে দেখা গেলেও ওই মোষটারও আর দেখা পাওয়া গেল না। থানা পুলিশ করবার পরেও নদীর গতিপথের কোথাও আর শশীবালার দেহটা পাওয়া যায়নি। প্রভাকর আর নীলিমার ঘরবাড়ি উজাড় হয়ে যাওয়ার পর তারা আবার জীবনের ছন্দে ফেরার চেষ্টা করছিল। সরকার থেকে নাকি বলেছে যাদের এই বৃষ্টিতে ঘর ভেসে গেছে তাদের জন্য ঘর বানিয়ে দেওয়া হবে, কিন্তু জলে যা হারিয়ে গেল তা তো আর ফিরবে না। নদীর জল নেমে গেছে, ঘরগুলোর বদলে কাদা আর পলি, কিচ্ছু নেই। আর থাকলেও তা নদী নিয়ে নিয়েছে। কিন্তু শশীবালার দেহটা কিংবা ওই মোষটাকে নদীতে বা নদীর সমস্ত পারে এত খোঁজাখুঁজির পরেও আর খুঁজে পাওয়া গেল না। আকাশের চাঁদটা বারবার মেঘে ঢেকে যাচ্ছে যেন। নদীর পাড়ের একটা জঙ্গলের পাশ থেকে বেশ একটা সম্মিলিত আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মধ্যে। এই তোরা আস্তে কথা বল, এদিকে আবার থানা থেকে টল মারতে এলে মুশকিলে পড়ে যাব। হ্যাঁ রে, মধুদা ঠিক কথাই বলছে, আস্তে কথা বল তোরা। বুন্দি নদীর বাঁধের একপাশের ঝোপের কাছে অন্ধকারে বসে 4টে লোক তাস খেলছিল। রাত প্রায় গভীর হয়েছে।
মাঠে ঘাটে শেয়াল কুকুরও ডাকছে। মধু একাই যেন সুধীরের কথায় একসাথে সম্মতি জানিয়ে বলল, আরেকদিন খেলি, তারপর না হয় যাওয়া যাবে। কিন্তু শিশির কিছু বলল না। জায়গাটা অন্ধকার থাকলেও মুখগুলো ঠিক বোঝা যায়। পাশের দিকে একবার তাকালো বিলাস। না, আজকেও খেলতে খেলতে উঠে চলে গেছে। মদ খেয়ে তো এসেছিলই, কোন দিন যে বেটাকে পুলিশ টুলিশে ধরবে সেদিন টলতে টলতে মনের সুখে গান করতে করতে যাওয়া বেরিয়ে যাবে। প্রায় দিনই শিশির এমন করে মদ খেয়ে টলতে টলতে এসে বসে, আবার চলেও যায়। ওর এই তাস খেলা মাঝপথে ছেড়ে চলে যাওয়ার স্বভাবটা ওদের কারোরই পছন্দ নয়। শিশিরকে কয়েকবার বলেও কোনো লাভ হয়নি। ওর সঙ্গে এই তাস খেলার সময়টুকু যতটুকু ও খেলে তার বাইরে ওকে কিছু বলতে গেলেই কেমন জানি কথা গায়ে লাগায় না। নদীতে এখন তেমন জল না থাকলেও চোরাবালি আছে। শিশির গুনগুন করে গান করতে করতে টলতে টলতে বাঁধের রাস্তাটা দিয়ে যাচ্ছিল। নিজের বাড়ির দিকেই সে যাচ্ছিল। হঠাৎ কে যেন শিশিরের পথ আটকে দাঁড়ালো। এই কে? সরো সামনে থেকে। পথ আটকে দাঁড়ালে যে, কে তুমি? কোনো উত্তর আসে না। একবার ঢুলু ঢুলু চোখের সামনে তাকালো শিশির। একটা ঘোমটা টানা মেয়ে মানুষ শিশিরের পথ আটকে দাঁড়িয়ে আছে। আরে সরো, কে তুমি? আমি বাড়ি ফিরবো। ঘোমটার আড়াল থেকে এবার সেই নারী কণ্ঠটি কেমন বিচলিত কণ্ঠে বলে উঠল, বাবা, তুমি বাড়ি যেও খন, আমার মোষটা হারিয়ে গেছে, একটু খুঁজে দেবে বাবা। বুলা, কোথায় গেলি বুলা? এই বুলা। এই সরো তো, আমি বাড়ি যাব। আমি এসব পারবো না। গলার আওয়াজ শুনে শিশির বুঝতে পেরেছে এটা একটা বুড়ির গলার আওয়াজ। হয়তো মোষ নদীর চরে ভেসে গেছে, তাই হয়তো তাকে বলছে। বেশ বিরক্তির সঙ্গে শিশির বলল, সরো তো বুড়ি, আমি বাড়ি যাব, রাস্তা ছাড়ো। এই অসহায় বুড়িটাকে একটু সাহায্য করো বাবা। আমার একটা চোখে ছানি তো দেখতে পাই না, আর একটা চোখে যাও বা পাই, রাতে তা দিয়ে খুব ভালো দেখতে পারি না। বুড়ি কথাগুলো বলতে বলতে হাতটা ধরে ফেলতেই শিশির কেমন যেন রেগে গিয়ে হাতটা ছাড়িয়ে বলল, এই বুড়ি, হাত ধরছো কেন? বললাম না আমি পারবো না। যত সব ফালতু। নিজের মোষ নিজে খুঁজে নাও, গিয়ে যাও। এই বলে শিশির সামনের দিকে টলতে টলতে যাচ্ছিল। একটা দমকা হাওয়ার সঙ্গে পেছনে থাকা বৃদ্ধার ঘোমটার আড়াল থেকে যেন ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। বাঁকা হাসি হেসে সে ফিসফিস করে বলল, মরবি, তুইও মরবি। যত সব ফালতু। এত রাতে নাকি আমি বাড়ি না গিয়ে বুড়ির হারানো মোষ খুঁজে দেব? না না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তা না দারোগা বাবু দেখলে আবার। হাঁটতে হাঁটতে এইসব বলতে বলতে যাচ্ছিল শিশির। কথাটা সে ঠিকই বলেছে। দারোগাবাবু মাঝে মধ্যেই বাঁধের রাস্তাটা দিয়ে টহল মারে। একে নদী চরের এলাকা, এইসব জুয়া খেলা দিনে রাতে প্রায় বসে। দারোগাবাবুর চোখে পড়লে থানায় তুলে নিয়ে যান। শিশিরকেও এর আগে দুবার তুলে নিয়ে গেছিল। দারোগাবাবু তাকে নাকি বলেছে আরেকবার যদি তাকে জুয়া খেলতে দেখে তাহলে আর ছাড়বে না। লোকটার নাম শিশির মণ্ডল। বাড়ি এই বুন্দি নদীর চরের পাশাপাশি একটা বস্তি এলাকায়। সেখানে তার একটা ঘর আছে, বাঁশের বেড়া দিয়ে ঘেরা আর টিনের চাল। বাড়িতে বউ ছিল, তবে স্বামীর মদ খেয়ে এসে মারবার ভয় বাপের বাড়ি চলে গেছে। টলতে টলতে এগোচ্ছিল, হঠাৎ যেন কিসের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল শিশির। উঠে দাঁড়াবার আগেই পেছন থেকে যেন আবার সেই বৃদ্ধার আওয়াজ শুনতে পেল। আরে আরে, ওই তো আমার বুলা মা। কোথায় চলে গেছিলি? তোকে কখন থেকে খুঁজছি। আয় আয়। শিশির উঠে দাঁড়িয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ সেই বৃদ্ধা বলল, তুমি চলে যাচ্ছ কেন বাবা? মোষটাকে একটু বাঁধতে সাহায্য করো। আমি বুড়ি মানুষ, আর তার উপর চোখে দেখতে পাইনি রাতে। শিশির এবার আর না বলল না। মাতাল হলেও কান বেশ সজাগ রয়েছে।
শেষমেশ বুড়ির মোষের গলার দড়ি বাঁধতে সাহায্য করতে রাজি হলো শিশির। পেছন ঘুরে তাকাতেই বৃদ্ধা বলল, নাও বাঁধো। আসলে আগের রশিখানা ছুটে গেছে, অনেকবার খুঁজলাম তাও পেলাম না। শিশির হাতের রশ্মিটা নিয়ে মোষটার দিকে এগিয়ে মোষটাকে রশ্মি পরিয়ে দিতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ মোষটা বাঁধ থেকে দৌড়ে লাফ দিয়ে নদীতে নেমে গেল। রশি নিয়ে মোষটাকে ধরবার জন্য শিশিরও এবার বাঁধ থেকে নদীতে লাফ দিল। এই সময় বুন্দি নদীতে কম জল থাকলেও চোরাবালি আছে। হঠাৎ ওপর থেকে দাঁড়িয়ে সেই বৃদ্ধা যেন কেমন ফ্যাসফ্যাসে গলায় বলল, মিষ্টাকে রশি দিয়ে বাঁধো, হয়তো ওইদিকে যাচ্ছে, ধরো ধরো, ওইদিকে দৌড়াচ্ছে, ধরো। খানিকটা দূরে থাকায় বোধহয় বুড়ির কথা কানে পৌঁছল না শিশিরের। নদীর কাদামাটিতে মোষটাকে ধরবার জন্য দৌড়ে চলেছে শিশির। সামনে দাঁড়াতেই মোষটাকে রশ্মি দিয়ে বেঁধে টানতেই শিশির দেখে মোষটা পালিয়েছে, আর মোষ বাঁধার দড়ি তার হাতে। বারবার এমন মোষের পেছনে দৌড়তে দৌড়তে নেশার ঘোর খানিকটা কেটেছে যেন শিশিরের। কিন্তু কিছুতেই সে বুঝতে পারছে না বারবার রশ্মিটা দিয়ে মোষটাকে বাঁধলেও কিভাবে মোষটা দৌড়ে পালাচ্ছে। আবার সামনে মোষটাকে দৌড়তে দেখে রশ্মি নিয়ে আবার বাঁধতে যাওয়ার জন্য ছুটতে যেতেই কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে সামনের কাদায় পড়ে যায় শিশির। সামনে তাকাতেই শিশির দেখে সেই বুড়ি ওর সামনে দাঁড়িয়ে। তার শরীর থেকে কেমন একটা পচা জলের গন্ধ ভেসে আসছে। কেমন আর্তনাদের সুরে এসে শিশিরকে বলল, আমার বুলাকে ধরতে পারলে না, এখন আমি কোথায় ওকে খুঁজবো? আমি বুড়ি মানুষ, ভালো করে চোখে দেখতে পাইনি। পাথর ধরে ধরে বুঝলাম ওটা বাঁধ, আর পায়ে জল লাগছে, তার মানে এটা নদী। আমার মোষটা কোথায় গেল? বুলা, ও বুলা। এই বলে বুড়ি মোষটার নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করলো। শিশির চলেই যাচ্ছিল, হঠাৎ যেন পেছন থেকে সেই বুড়ি ওর হাতটা টেনে ধরল। আমার মোষটাকে খুঁজে দাও, দাও বলছি, খুঁজে দাও। বুড়ির হাতের স্পর্শে যেন কেমন একটা শীতলতা অনুভব করলো শিশির। বুড়ির দিকে তাকিয়ে বলল, এই বুড়ি, তোমার হাত এত ঠান্ডা কেন? বুড়ি কোনো উত্তর দেয় না। হাতের রশ্মি ফেলে দৌড়তে চায় শিশির, কিন্তু পারে না। সামনে থেকে নদীর বিশাল একটা স্রোত যেন ওকে টেনে নিয়ে এগিয়ে চলে। বারবার জলের মধ্যে হাত ঝাপটে চিৎকার করে ওঠে শিশির, কেউ আছো, আমাকে বাঁচাও, আমি আমি যে বেঁচে যাচ্ছি। হঠাৎ কালচে জলের ভেতর থেকে একটা দুটো হিংস্র হাত শিশিরকে জলের গভীরে নিয়ে যায়। বারবার জলের বাইরে মুখ বের করে শ্বাস নেবার চেষ্টা করে শিশির, কিন্তু পারে না। কে যেন জলের ভেতর থেকে ওর শরীরটাকে টেনে নিয়ে কামড়াচ্ছে। বাঁচাও, 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 এই বলে আর্তনাদ করে ওঠে শিশির। জলের রঙে যেন রক্ত মিশে চলেছে অবিরত। চাঁদের আলোয় তা স্পষ্ট বোঝা না গেলেও জল রক্তে ভেসে উঠেছে। একটা মোষ ডেকে ওঠে, সঙ্গে একটা বুড়ি ঠোঁটে লেগে থাকা রক্ত জিভ দিয়ে চেটে নিয়ে সেই মোষটাকে দড়ি দিয়ে বেঁধে নদীর চরের পাশ দিয়ে হেঁটে যেতে থাকে। পরের দিন সকালে নদীর চরে শরীর থেকে ছড়িয়ে ছিটিয়ে দলা দলা মাংস বেরিয়ে আসা একটা অস্পষ্ট চেহারার দেহ পড়ে থাকতে দেখে কয়েকজন জেলে। গায়ের পোশাক দেখে কেউ কেউ অনুমান করে নিশ্চয়ই শিশির মাতাল, কিন্তু ওকেই নৃশংসভাবে কে মারল তা বোঝা যায় না। বেলা খানিকটা বাড়তে থানা থেকে দারোগাবাবু আসার পর দেহটা ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু দেহটার পাশে বালিতে একটা চিহ্ন ছিল, যেটা খানিকটা মোষের খুরের দাগের মতো। প্রান্তিক আর নয়না ও সুব্রত ভোরে ট্রেনে চেপে এসে পড়েছে সাগরদের বাড়িতে। প্রান্তিক, নয়না আর সুব্রত এরাই হলো সাগরের সবচেয়ে কাছের বন্ধু।
কাল সাগরের বিয়ে। বেশি দূরে নয় যদিও, পাত্রীর বাড়ি এই বুন্দি নদীর ওই পাড়ের পাশের গ্রামে। গ্রামে সম্ভবতই প্রথমবার আসা ওদের তিনজনের। কিন্তু কিছুক্ষণ আগে থেকে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। নয়না বেশ বিরক্তের সঙ্গে বলল, ধ্যাত, নেটওয়ার্ক পাচ্ছি না, একেবারে ঘেটে গেছে। গ্রামে না এই এক সমস্যা নেটওয়ার্কের। সুব্রত ওর কথাটা শুনে বলল, হ্যাঁ যা বলেছিস। প্রান্তিক বেরিয়ে এসে বলল, এই তোরা চল, কাকিমা খেতে ডাকছে। ওদের সঙ্গে সাগরও খেতে বসল। সাগরের মা ওদেরকে বলল, দেখো তো রান্না সব ঠিকঠাক হয়েছে কিনা। কাকিমা ওসব নিয়ে ভাববেন না, দারুণ খেতে হয়েছে। সুব্রত আর নয়না দুজনেও ওর কথার সাথে ঘাড় নাড়ল। এই ঠিকঠাক বল, কোনো অসুবিধে হচ্ছে না তো তোদের এখানে রান্নাবান্না? আমরা মিথ্যে কথা বলছি না রে। আজ তো কাকিমার হাতে রান্না খেলাম, কিন্তু যাওয়ার আগে তোর বউয়ের হাতেরও কিন্তু রান্না খেয়ে যাব। নয়নার এই কথায় যেন সকলে হেসে ওঠে, আর সাগর যেন কেমন লাজুকভাবে মৃদু হাসে। বিকেলের পর আকাশটা খানিকটা পরিষ্কার হলেও পূর্ব দিক থেকে যেন মেঘ আবার জমাট বেঁধে আসছে। আত্মীয় স্বজনরাও সকলে এসে পড়েছেন এই বৃষ্টির মধ্যেই। প্রান্তিক সাগরকে বাইরে দেখতে পেয়ে বলল, ভাই তোদের গ্রামে ঘোরবার জায়গা নেই? আমাদের আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ, একটা নদী আছে বটে, বুন্দি নদী। আমরা ছোটবেলায় প্রায় সকাল থেকে পড়ে থাকতাম ওই নদীতে মাছ ধরার জন্য। এখন নদীর যা অবস্থা, তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে, আর নদীর খরস্রোত ছাড়া আর কিছুই দেখতে পাবি না। আর নদীর আশেপাশে কতগুলো মানুষ এখনো থাকে। বুন্দি নদীতে জল বাড়লে মানুষগুলোর কেউ কেউ ভেসে চলেও যায়। প্রশাসন থেকে নদীতে জল বাড়ার সময় প্রত্যেকবার সতর্ক করলে ভিটে মাটির মায়া ছেড়ে সবাই তো আর চলে আসতে পারে না। আমরা যদিও একটু ভেতরে থাকি, তাই আমাদের তেমন সমস্যা হয় না। প্রান্তিক চুপ করে বসে থাকে, তারপর বলে, ও ঠিক আছে, পার দিয়ে তো ঘুরে আসাই যায়। দাঁড়া তুই একটু, আমি বরং নয়না আর সুব্রতকে বলে আসি। আর টর্চ হাতে যাব, বেশিক্ষণ থাকবো না কিন্তু, না হয় বাঁধের দিকটায় থাকবো। প্রান্তিক, নয়না আর সুব্রত ঘর থেকে বেরিয়ে যেতেই সাগর বলল, তোদের সঙ্গে ভোম্বল যাবে, আমাকে মা যেতে দেবে নাকি? সব নিয়ম কানুন বাকি আছে, বিয়ের আগে নদীর কাছে যেতে নেই। প্রান্তিক ওর মুখ থেকেই কথা শুনে খানিকটা হেসে উঠে বলল, কুসংস্কার যত সব। ওই তো বাইরে ভোম্বল আছে, তোদের কোনো অসুবিধে হবে না। ওরা বাইরে যেতেই দেখল বাইরের অন্ধকারে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। ওর নামই সম্ভবত ভোম্বল। ছেলেটা ওদেরকে দেখে এগিয়ে এসে বলল, আমাকে সাগরদা বলল আপনারা নাকি নদীর ওপাশটায় যাবেন, চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি। ছেলেটার বয়স 17 বছর হবে, কিন্তু যেন ওর কথা শুনে মনে হচ্ছে এই গ্রামের সব কিছু ওর নখো দর্পণে। বৃষ্টির জন্য কেমন একটা শীতলতার ভাব রয়েছে। রাস্তার কোথাও কোথাও জল জমে রয়েছে। টর্চ নিয়ে ওরা এগিয়ে যাচ্ছিল ভোম্বলের পিছু পিছু। সুব্রত বলল, হেই, আর কতটা রে ভাই? হ্যাঁ, এই তো এই সোজা রাস্তাটা দিয়ে খানিকটা এগোলেই বাঁধ। কিন্তু দিনের বেলায় আসতে পারতেন, এখন তো আর কিছুই বুঝতে পারবেন না, আকাশে মেঘ করে আছে। হ্যাঁ, তা ঠিকই বলেছিস, দিনের বেলায় আসলেই ভালো হতো। এই নয়না, দেখে শুনে আসিস একটু, সামনে কিন্তু নদী পড়বে। আচ্ছা, ওখানে কিন্তু বেশিক্ষণ থাকবে না তোমরা, একে বুন্দির জল ফুঁসে উঠেছে, আর তাছাড়া না না কিছু না, এখন রাতের বেলা এইসব বলা ঠিক হবে না। চলো চলো এগোই তাড়াতাড়ি। এই নদীর হাওয়াটা না সত্যি, তবে এই হাওয়া গ্রামের মানুষদের জন্য মোটেও ভালো নয় দিদি। এই হাওয়া নদীতে জল বাড়ার। চলো, নদী এলাকায় তো আর তেমন কেউ নেই, ফেরা যাক এবার ঘরের দিকে। একটা শীতল হাওয়া যেন বারবার গায়ে লেগে যাচ্ছে সকলের। বাঁধের সামনে উঠে এক পলক নদীর দিকটায় তাকালো সকলে। নয়না বলল, আকাশের সাথে যেন নদীটাও কালচে রঙে মিশে গেছে, আর কিছু বোঝা যাচ্ছে না। খুব সূক্ষ্মভাবে নদীর দিকে তাকালে বোঝা যায় পাড়ে বোধহয় 2-1টা নৌকো বাঁধা আছে।
তবে এ কথা ঠিক, বৃষ্টি নামলে বড্ড মুশকিলেই পড়তে হবে। ওরা পিছন ঘুরে হাঁটতে যেতেই যেন খানিকটা থমকে দাঁড়ায়। ওদের রাস্তা আটকে দাঁড়িয়ে জলজলে চোখে তাকিয়ে রয়েছে একটা কালো বেড়াল। কালো বিড়াল? ও কিছু করবে না, ওর সঙ্গে আমার প্রায় দেখা হয়। ও হয়তো তোমাদের নতুন দেখে অমন একটু ভালো করে দেখছে তোমাদের। চলো চলো, বেশি দেরি করলে আবার। প্রান্তিক এবার একটু রেগে গিয়ে বলল, আরে যাচ্ছি তো, এক্ষুনি তো এলাম, আবার চলেও যাব। আরে এখন তো ঘুরতে এসেছি, একটু এনজয় করব না? দেখ ভাই, সে না হয় ঠিক আছে, কিন্তু তোর এই এনজয়ের ঠেলায় না বৃষ্টিতে ভিজে রাতে বিছানায় পড়ে থাকতে হয়। এটা একটু দেখিস বাবা। তোমরা আসো। এই বলে একটা টর্চ হাতে ভোম্বলের সঙ্গে নয়না আর সুব্রত এগিয়ে যেতে থাকে। নয়নার কথায় খানিকটা রেগে গিয়ে ধীরে ধীরে হাঁটছিল প্রান্তিক। হঠাৎ কে জানি ওর ঘাড়ে হাত রাখল। কে? প্রান্তিক পেছন ঘুরে তাকিয়ে দেখল কেউ একজন ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, মুখটা অস্পষ্ট। প্রান্তিক আবার কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ যেন সামনে থেকে সেই অপরিচিত হাতটা এবার প্রান্তিকের চোখ মুখ কিছুক্ষণ হাতড়ে বলল, তুমি কে বাবা? আমি কোথায় এসেছি? আসলে বোঝই তো, বুড়ি মানুষ। আমার নাম শশীবালা। আমার একটা চোখে ছানি, আর একটা চোখেও দেখতে পাই না। এটা এটা কোন জায়গা বাবা? এটা তো বুন্দি নদীর চর। কিন্তু ঠাকুমা, এত রাতে আপনি এখানে একা এসেছেন কেন? সামনেই তো নদী। তোমাকে আর কি বলবো বাবা, আমার তো আপনজন আর কেউ নেই, শুধু ওই মোষটা ছাড়া। মোষটাকে সন্ধ্যার পর থেকে এতবার ডাকছি, কিন্তু কিছুতেই সাড়া পাচ্ছি নে। কোথায় যে গেল মোষটা? ও বুলা, ও বুলা, সাড়া দে বুলা রে। ও আচ্ছা, এই দিকে তো নদীর বাঁধ আর ওপারে নদী। সামনের সোজা রাস্তাটায় আলো আছে, ওদিকে নামিয়ে দিচ্ছি। আপনি কাউকে বলে বাড়িতে চলে যান, আপনার বাড়ি তো এখানেই। হ্যাঁ বাবা, কিন্তু আমার মোষটা বাড়ির ওদিকেই থাকবে, এদিকে থাকলে তো। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। এই বলে মোবাইলের টর্চটা জ্বালিয়ে একবার বাঁধের সামনে এগিয়ে গিয়ে ঝোপঝাড় আর চারদিকে আলো ফেলতে থাকে প্রান্তিক। না গো ঠাকুমা, এখানে বোধহয় তোমার বুলা নেই, হয়তো বাড়িতে চলে গেছে। প্রান্তিকের কথাটা শেষ হতেই হঠাৎ ওর পেছনে যেন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। একবার পেছনে তাকাতেই সেই বৃদ্ধা প্রান্তিকের সামনে দাঁড়িয়ে বলল, ওই তো আমার বুলা মা, এ আমার বুলার আওয়াজ, আমার বুলার। আমি ঠিক ধরেছি বাবা। নাও নাও, তুমি দড়িটা ধরো, ওকে বেঁধে একটু নিয়ে আসো দেখি। একটা কালো মোষ বাঁধের সামনে পা এগিয়ে দাঁড়িয়ে চারিদিকটায় তাকাচ্ছে আর কেমন মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে ডাকছে। হঠাৎ সেই ঘোমটার আড়াল থেকে শশীবালা নামের বৃদ্ধা কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, খিদে লেগেছে বুঝি বুলা? রক্ত খাবি তো? আপনার গলার আওয়াজটা একটু অন্যরকম লাগছে ঠাকুমা। কই বাবা? প্রান্তিক হয়তো ভুল শুনেছে। শশীবালার কথার কিছুই বুঝল না সে। শুধু একবার ভাবলো হয়তো সে কানে ভুল শুনছে, কিন্তু কেমন যেন প্রান্তিকের সামনে দিয়ে মোষটার কাছে গিয়ে বারবার মোষটার মাথায় হাত বোলাতে বোলাতে আবার শশীবালা বলল, রক্ত খাবি? ঠিক আছে, সে খাস। না, প্রান্তিক ভুল শোনেনি। এবার সে স্পষ্ট শুনেছে শশীবালা মোষটাকে রক্ত খাওয়ার কথা বলছে। কিন্তু কার রক্ত? আর মোষ রক্ত খায় নাকি? আবার বলল চোখে দেখতে পায় না। এদিকে মোষটার সামনে গিয়েই তো দাঁড়ালো। বোধহয় মোবাইলে টর্চের আলোয় সামনেটা দেখতে পেয়েছে। একটা চোখে তো দেখতেই পায়, কিন্তু মোষ রক্ত খায়? না না, নিশ্চয়ই এই বুড়ির মাথায় কোনো সমস্যা আছে। না না, এবার ফিরতে হবে। ভোম্বলের সঙ্গে নয়না সুব্রত এতক্ষণে ওরা বোধহয় সাগরদের বাড়িতে পৌঁছে গেছে।
নাও বাবা, আমার বুলাকে রশিটা পরিয়ে দাও, তারপর তুমি না হয় এখান থেকে যেও। প্রান্তিক শশীবালার হাত থেকে দড়িটা নিয়ে মোষটাকে পড়ালো, কিন্তু মোষটা বাঁধ থেকে ঝাঁপিয়ে পড়ল নদীর কালচে জলে। মোষটার সঙ্গে প্রান্তিকও নদীতে পড়ে যাচ্ছিল, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য দড়িটা ছেড়ে দিয়েছিল। নদীতে জলের একটানা গর্জন হয়েই চলেছে। প্রান্তিকের সামনে দাঁড়িয়ে রয়েছে শশীবালা। বলল, কিসের একটা আওয়াজ হলো না? কি হলো বাবা? আমার বুলাকে বেঁধেছ? ও নিশ্চয় দুষ্টুমি করছে। দাও রশি খান, দাও। শশীবালার প্রশ্নের ঠিক কি উত্তর দেবে বুঝে পাচ্ছে না। মোষটা জলে পড়ে গেছে। নদীর স্রোতের এমন শব্দ যে ওর আওয়াজও আর শোনা যাচ্ছে না। কোথায় ভেসে গেছে কে জানে। প্রান্তিক বলল, রশিটা বাঁধবার পর মোষটা হঠাৎ নদীর দিকে ঝাঁপ দেয়, জলে পড়ে ভেসে গেছে। প্রান্তিকের মুখে এই কথা শুনে যেন শশীবালা মুষড়ে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, ওই একটাই আমার আপনজন ছিল, নদী ওকেও কেড়ে নিল। আমি তোকে ছাড়া যে কখনো থাকিনি রে বুলা, কখনো থাকিনি। আমি এখন কি নিয়ে থাকবো, কি নিয়ে থাকবো? প্রান্তিক কিছুই বলে না। মাঝে মধ্যে শুধু বৃদ্ধাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, সরে আসুন ঠাকুমা, সামনেই নদী, চলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি, চলুন। বৃদ্ধা বাঁধের মধ্যেই হাত পা ছড়িয়ে আর্তনাদ করে ওঠে। সেই কোন ছোট বয়সে বুলা তোকে আমি হাট থেকে কিনে এনেছি, তুই ভেসে গেলি। হ্যাঁ, আমি কি নিয়ে থাকবো রে বুলা, কি নিয়ে? দাঁড়া দাঁড়া, আমি আসছি তোর কাছে, দাঁড়া দাঁড়া, আমি আসছি। কথা শেষ হতে না হতেই জলের মধ্যে একটা ঝাঁপের আর্ত চিৎকার শুনতে পেল প্রান্তিক। সেই বৃদ্ধা মোষটার শোকে শেষমেশ জলে ঝাঁপ দিল। মোবাইলের টর্চটা নদীর দিকে ফেলল। না, কোনো সাড়া শব্দ নেই, শুধুই জলের হিংস্র স্রোত। এই ফুলে ফেঁপে ওঠা নদীর জল কোথায় যে বৃদ্ধাকে ভাসিয়ে নিয়ে গেছে এতক্ষণে জানা নেই। প্রান্তিক বাঁধ থেকে আস্তে আস্তে ফিরে যেতে থাকে। মানুষ সত্যিই বড় বিচিত্র। যেখানে অনেকে নিজের জীবন বাঁচাতে ব্যস্ত, সেখানে ওই বৃদ্ধা একটা মোষের শোকে শেষমেশ নিজেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। প্রান্তিক বারবার ভাবতে থাকে, তখন সেখান থেকে বৃদ্ধাকে সরিয়ে আনলে হয়তো সে বৃদ্ধাকে বাঁচানো যেত। আর কাকেই বা বলবে? শুনশান রাস্তা, থানায় একবার বলা যায়, কিন্তু সে যেহেতু থানা চেনে না, তাই সাগরদের বাড়ি গিয়ে তারপর না হয় ওদের সঙ্গে একবার যাবে থানায়। ধীরে ধীরে এগোতে এগোতে হঠাৎ যেন প্রান্তিকের মনে হলো পেছন থেকে কেউ ওকে ডাকলো। একবার পেছনে তাকিয়ে টর্চের আলো সেদিকে ফেলতেই অন্ধকারের মধ্যে যা দেখল তাতে যেন প্রান্তিকের চোখ ঠিকরে বেরিয়ে আসতে চায়। মৃত মোষ আগলে বসে রয়েছে শশীবালা, কিন্তু মৃত মোষটার চোখ দুটো এমন লাল টকটকে কেন? প্রান্তিক তোতলাতে তোতলাতে বলল, ঠাকুমা, তুমি বেঁচে আছো? আমি তো ভাবলাম নদীর জলে, যাক, ঠাকুর তোমাকে রক্ষা করেছে। শশীবালা কোনো কথা বলল না। কেমন উল্লাসের হাসি হাসবার পর মোষটার দিকে একবার তাকালো। সে মোষটার দিকে তাকাতেই হঠাৎ মোষটার গলায় বাঁধা দড়িটা কেমন যেন মোষটার গলা থেকে এগিয়ে আসতে লাগলো প্রান্তিকের দিকে। টর্চ হাতে থরথর করে কাঁপছে প্রান্তিক। চোখের সামনে কি দেখছে এসব? দড়ি কখনো এভাবে হাওয়ায় ভাসে? দড়িটা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে প্রান্তিকের দিকে। শশীবালা মোষটার মাথায় হাত বুলিয়ে বলছে, এই তো বুলা, ঘুমোস না, রক্ত খাবি না? রক্ত, অনেক রক্ত। মোষটা কেমন জানি উঠে দাঁড়ালো। হঠাৎ ওই দড়িটা প্রান্তিকের গলায় আপনা আপনি পেঁচিয়ে গেল। দড়িটার সামনেটা ধরে শশীবালা মোষটার সঙ্গে প্রান্তিককে টানতে টানতে বাঁধের পাশ দিয়ে নদীতে নিয়ে গেল।
প্রান্তিকের দম আটকে আসছিল। ছটফট করতে করতে কয়েকবার চিৎকারও করলো, কিন্তু লাভ হলো না। নদীর জলের খরস্রোতের মধ্যেও যেন কিছুক্ষণের জন্য শোনা গেল একটা প্রবল আর্তনাদের শব্দ। বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল সুব্রত। হঠাৎ কয়েকবার গায়ে ধাক্কা দিতেই চোখ খুলে বিছানায় উঠে বসে সুব্রত। কি হয়েছে? কি দিলে তো ঘুমটা ভাঙিয়ে। এই সুব্রত, সত্যি করে একটা কথা বলতো। কি? গতকাল রাতে প্রান্তিক বাড়ি ফেরেনি আমাদের সাথে? কি জানি, আমি তো ভাবলাম পিছনেই ছিল। আমিও কাল রাতে এতটা হেঁটে এসে এমন ঘুম পেয়েছিল, কিন্তু ওকে তো ফোনেও পাচ্ছি না। তাহলে সাগরকে একবার বলবো? ওকে বলিস না, ওর আজকে বিয়ে, হয়তো এদিক ওদিকই থাকবে প্রান্তিক। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, কিন্তু প্রান্তিক ফিরল না। কয়েকবার সাগর প্রান্তিকের খোঁজ নিলেও নয়না আর সুব্রত বলল, ও এদিক ওদিকই আছে কোথাও। কিন্তু মনে মনে ওরাও বেশ চিন্তায় পড়ে গেল। বাড়ি ভর্তি লোক, ভোম্বলকে আশেপাশে খুঁজতে পাঠিয়েছিল ওরা, কিন্তু ভোম্বল ও প্রান্তিককে দেখতে পায়নি। হঠাৎ সাগরের বাবা বাজনা থামিয়ে গাড়ি ড্রাইভারকে বলল, বরের গাড়িটা কিন্তু বাঁধের রাস্তা দিয়ে নিয়ে যাও। বর্ডারের রাস্তায় শুনলাম নাকি একটা ছেলের মৃতদেহ পাওয়া গেছে। বরের গাড়িটা বের হোক, আমরা আসছি পরের গাড়িতে। এই তোমরা সাগরের বন্ধুরা উঠে পড়ো ওর সঙ্গে। পাশের গ্রামে বিয়ে হলেও যেতে বেশ ভালোই সময় লাগে। নয়না আর সুব্রত সাগরের সঙ্গে গাড়িতে উঠে পড়ল। সাগর বলল, প্রান্তিক কোথায়? আজ তোকে একবার দেখলাম না, এখনো দেখলাম না। হ্যাঁ রে, গতকাল থেকে খুঁজে পাচ্ছি না, আমরা বাড়ি আসার পর থেকে। মানে আগে কেন জ্বালাসছি আমাকে? তোর আজকে বিয়ে, আর কালকে বাড়ি ফিরে চোখে এমন ঘুম লেগে গেছিল, খেয়ালই ছিল না একেবারে। গাড়িটা হঠাৎ বাঁধের সামনে এসে থামল। কি হলো? গাড়িটা থামালে কেন? গাড়ির আলোয় ওরা দেখল একটা ঘোমটা টানা বুড়ি রাস্তাটার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে একটা মোষও আছে, একটা লোকও ছিল। সে বুড়িটার পেছন থেকে এগিয়ে এসে গাড়ি ড্রাইভারকে বলল, দাদা আমাকে একটু সামনের রাস্তায় নামিয়ে দেবেন, বড্ড বিপদে পড়েছি দাদা। অনেকটা দূরে আমার বাড়ি, রাস্তায় উঠলে টোটো নিয়ে চলে যেতে পারবো। গাড়ি ড্রাইভার বারবার না করলেও সাগর বলল, এই ওনাকে তুলে নাও, ওদের অনেকটা দূরে যাবেন, এই রাস্তা দিয়ে যেতে অনেকটা সময় লাগবে। নিয়ে নাও, বড় রাস্তাতেই তো নেমে যাবেন। লোকটা বুড়িটাকে বলল, তুমি যাও গো বুড়ি, আমি গাড়ি করে চলে যাব। আমাকে এত রাতে আর তোমাকে বাড়িতে থাকতে দিতে হবে না। বড্ড উপকার করলেন দাদা, নইলে ওই বুড়ির বাড়িতে আজকে রাতে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। শশীবালা বুড়ি মোষ খুঁজতে এসেছিল এ পথে, তখনই দেখা হয়েছিল। বড্ড উপকার করলে গো দাদা। কথাগুলো বলে লোকটা গাড়ি ড্রাইভারের পাশের দিকটার দরজা খুলে ড্রাইভারের পাশের সিটে বসবার আগে একবার ড্রাইভারের দিকে তাকালো। লোকটার মুখ থেকে মদের গন্ধ আসছিল খুব। রাত প্রায় গভীর। বুড়িটা মোষটাকে নিয়ে ঘোমটার আড়াল থেকে একটা বাঁকা হাসি হেসে পাশের রাস্তাটা দিয়ে মোষ নিয়ে চলে গেল। গাড়িটা ছাড়ো ড্রাইভার দাদা, বুড়ি তো চলে গেছে মোষ নিয়ে। সুব্রত আর নয়না বলল, হ্যাঁ গাড়িটা ছাড়ো। হঠাৎ সুব্রতর ফোনটা আবার বেজে উঠল। প্রান্তিকের ফোন? না, বাড়ি থেকে সকালে করেছিলাম, ও ফোন ধরছে না। কোথায় গেল বলতো? কোনো বিপদ টিপদ হয়নি তো? হঠাৎ ড্রাইভারের পাশে বসা লোকটা বলল, হতেও তো পারে, হয়তো নদীতে ভেসে গেছে। নয়না কেমন তেতে উঠে লোকটার কথা শুনে বলল, কি সব বলছেন? আমাদের বন্ধু হয়, এসব কিচ্ছু হয়নি। তোরা ভয় পাস না, ও বোধহয় মজা করছে আমাদের সঙ্গে। তুমি গাড়ি ছাড়ো তো ড্রাইভার দাদা। ড্রাইভারের কোনো উত্তর পায় না ওরা। ড্রাইভার যেন একভাবে বসে আছে সিটে। শুধু পাশের লোকটা বলল, ডান দিকে ঘোরা গাড়িটা। গাড়িটা ঘোরাতে যাচ্ছিল, কিন্তু ওদিকে তো নদী। সাগর চেঁচিয়ে বলল, ওপাশটায় তো নদী, ওদিকে গাড়ি ঘোরাচ্ছ কেন? এবার আরো জোরে স্পিড দিয়ে গাড়িটাকে নদীতে নামিয়ে দে। লোকটা কথাগুলো বলতে বলতে কেমন হেসে উঠল। সুব্রত ড্রাইভারের কাছে ওকে আটকাতে যেতেই যা দেখলো তাতে ওর গায়ের ওপর দিয়ে একটা ঠান্ডা হিমের স্রোত যেন সারা শরীর কাঁপিয়ে দিয়ে চলে গেল। ড্রাইভারের চোখ দুটো বোঝা। লোকটা চোখ বন্ধ অবস্থায় গাড়ি চালাচ্ছে। লোকটা পাগল।
আর পাশের লোকটার কথা যেন গাড়ির ড্রাইভার শুনছেও। লোকটা মাতাল। এতক্ষণ লোকটার শরীর থেকে মদের একটা গন্ধ আসছিল, কিন্তু এখন যেন জলে ভেজা স্যাঁতস্যাঁতে একটা গন্ধ আসছে। হঠাৎ গাড়িটার ড্রাইভার নদীর দিকে সজোরে চালিয়ে দিল। নয়না প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। সাগর আর সুব্রত ওকে থামাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। গাড়িটা আরেকটু এগোলেই বাঁধ থেকে ওই খরস্রোতা বুন্দির অতলে পড়ে যাবে। গাড়ির দরজাটা লক হয়ে গেছে অদ্ভুতভাবে, খোলা যাচ্ছে না। গাড়ির কাঁচগুলো খোলা যাচ্ছে না। আর কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না ওরা। আর একটু হলেই গাড়িটা নদীতে পড়ে যাবে। গাড়ির ভেতর থেকে ওরা তিনজন প্রাণ বাঁচাবার জন্য চিৎকার করতে লাগলো। সামনে বসে থাকা লোকটার মাথাটা হঠাৎ কেমন আপনা আপনি ওদের দিকে ঘুরে গেল। বলল, কেউ বাঁচাতে আসবে না তোদের, মরবি মরবি সব কয়টা আজকেই এই নদীর জলে ডুবে মরবি। কথাগুলো বলে লোকটা কেমন ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। এই দৃশ্য দেখে ওরা সকলে চিৎকার করে উঠল। সাগর একবার সাহস করে লোকটাকে বলল, কে তুমি? আমাদের সঙ্গে কেন এমন করছো তুমি? কি কি চাও? লোকটা মাথাটা ওর বাকি শরীরটা থেকে খুলে সাগরের সামনে বাড়িয়ে দিল। রক্ত, হ্যাঁ রক্ত। গাড়িটা প্রায় নদীটার কাছাকাছি। হঠাৎ দরজাটা খুলে কে জানি বাইরের অন্ধকার থেকে নয়না, সাগর আর সুব্রতকে টেনে এক এক করে ওদের মুখে হাত দিয়ে বাইরে বের করে আনলো। গাড়িটা আস্তে আস্তে নদীর মধ্যে প্রচণ্ড গতিতে গিয়ে পড়ল। তোরা কেন রাস্তা থেকে ওই অচেনা লোকটাকে তুলেছিলি? এসব বেশি দয়ালু স্বভাব ভালো নয়। আমি ঠিক সময়ে না আসলে কি বিপদটাই না হতো বলতো? ওরা বুঝতে পারলো যে গলার আওয়াজটা প্রান্তিকের। সুব্রত বলল, এই তুই কোথায় ছিলিস বলতো ভাই? আর এসব কি? গাড়িটা তো লক হয়ে গেছিল, তুই খুললি কিভাবে? লোকটাই নদীতেই মারা গিয়েছিল। ওর অতৃপ্ত আত্মাই তোদেরকে নিয়ে যেতে এসেছিল। সব হলো এই শশীবালার ফাঁদ। দরজাটা তো লক ছিল না। আমার তো ভীষণ রাগ হচ্ছিল, তোরা বের হচ্ছিলি না কেন? এখন তোরা চল তাড়াতাড়ি। সাগর, তোর বিয়ের লগ্ন তো আর কিছুক্ষণ পরেই। চল তোরা, আমিও যাচ্ছি। তুই বুঝলি কি করে? অন্ধকারে প্রান্তিকের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সাগর বলল, কিরে, থেমে গেলি কেন প্রান্তিক? আবার কোথাও যাবি নাকি? আমাদের সঙ্গে চল। তোরা এগো সাগর, আমি এইভাবে যাব তোর বিয়েতে? তোরা যা, আমি চটপট রেডি হয়ে কাকুদের সঙ্গে পরে আসছি। ঠিক আছে, চটপট তাড়াতাড়ি আসিস। পরদিন ভোরে বউ নিয়ে বাড়িতে আসার পর ওরা দেখে বাড়ির ভেতরে প্রান্তিকের মৃতদেহ। নয়না, সুব্রত আর সাগর যেন সংবিত হারিয়ে ফেলে কথা বলার। দারোগাবাবু এসে দাঁড়িয়েছেন সামনে। কিন্তু তা কি করে হয়? ও তো বুঝলি না, ও আমাদের প্রাণ বাঁচাতে এসেছিল। বন্ধু তো আমাদেরই, তাই মরে গিয়েও বন্ধুত্বের কর্তব্য পালন করলো। এবার বুঝলাম ও কেন আর আমাদের সঙ্গে এগোলো না। সুব্রত আর সাগর মুষড়ে পড়ে। নয়না কাঁদতে কাঁদতে বলল, ও কি একটা বলছিল না? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, শশীবালা। সাগরদের বাড়িতে জনা কয়েক ভিড় ঠেলে একজন বয়স্ক লোক এগিয়ে এলো। বলল, শশীবালা বহুদিন আগে এই বুন্দি নদীর জলে ভেসে গিয়েছিল। ওর দেহ অনেক খোঁজাখুঁজির পরেও আর পাওয়া যায়নি। একটা মোষের সঙ্গে নাকি সেদিন শশীবালা বাড়িতেই ছিল। ছেলে বৌমা জোর করলেও মোষ ছাড়া প্রাণ বাঁচাবার জন্য সে ওদের সঙ্গে গেল না। থানার দারোগাবাবু বলেছেন যে গবাদি পশু নিয়ে ত্রাণ শিবিরে যাওয়া যাবে না। আর মেয়ে মোষটার নাম ছিল বুলা। সেই রাতে বাড়ি ঘর মোষ শুদ্ধ বুন্দি নদীতে ভেসে যায় শশীবালা। তারপর থেকে ও নাকি প্রায় বাঁধের পথে দাঁড়িয়ে থাকে। সেই পথ দিয়ে গেলেই তাকে বলে ওর মোষ নাকি হারিয়ে গেছে, খুঁজে দাও। আর ওর কথা শুনলেই বিপদ, নদীতে ডুবিয়ে মারে। ওর ছেলে বউ সেই ঘটনা শোনার পর শহরে চলে যায়, এখানে আর থাকে না। আর এভাবেই কয়েক মাস আগে
শিশির মাতালকে জলে টেনে শশীবালা মেরেছে। শশীবালাকে আর ওর মোষটাকে কিংবা শিশিরকে কেউ সেই রাতে বাঁচাতে আসেনি। তাই ওরা বারবার সাধারণ নিরীহ মানুষদেরও ওদের মতো যন্ত্রণা দিয়ে মারতে চায়। যেমন তোমার বন্ধু খুব ভালো, আর ভাগ্যের জোরে তোমরা বেঁচেছো। ভিড়টা সরে গেল। সাগরের মা এতক্ষণ চোখের ইশারায় সাগরকে কিছু বললেও সাগর তা বুঝছিল না। মায়ের সামনে দাঁড়াতেই সাগরের মা বলল, সাগর, আর ওর পাশে যাবি না বাবা। মরার কাছাকাছি বিয়ের 1 বছর যেতে নেই, নিয়ম আছে। আর তার মধ্যে তোর গতকালই সদ্য বিয়ে হয়েছে। আজ ও মরে গেছে, ওর কাছে যাব না? সাগর কাঁদতে কাঁদতে প্রান্তিকের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বন্ধুত্বের কোনো নিয়ম হয় নাকি মা? সাগরের মা কেমন যেন চুপ হয়ে যায় ছেলের এই কথা শুনে। প্রান্তিকের বাবা মা আসার পর গ্রামের শ্মশানে ওর দেহটা দাহ করা হয়। কয়েক মাস পর টিউশন পড়িয়ে বাঁধের রাস্তা দিয়ে ফিরছিল চন্দন। হঠাৎ কে জানি ওর সামনে এসে দাঁড়ায়। মোবাইলের আলো জ্বালিয়ে চন্দন দেখল একজন ঘোমটা পড়া বুড়ি হাতে একটা দড়ি নিয়ে ওর পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। চন্দনকে দেখে এগিয়ে এসে বলল, বাবা, আমার মোষটা খুঁজে পাচ্ছি না। তুমি দেখেছো আমার ভোলাকে? আমি তো বুড়ি মানুষ, চোখে ভালো দেখতে পাই না। একটু দেখো না, যদি আশেপাশে কোথাও পাও। হঠাৎ চন্দন ওর পাশে বাঁধের সামনে একটা মোষের ডাক শুনতে পেয়ে বলল, ওই তো আমার পেছনেই বোধহয়। এই নাও বাবা রশি, আমার মোষটাকে একটু বেঁধে এনে দেবে আমার কাছে? চন্দন সাইকেল থেকে নেমে দড়িটা নিয়ে মোষটাকে বাঁধতে যেতে যেতে বলে, এক্ষুনি বেঁধে আনছি। ও বুড়ি, নাম কি তোমার? কোথায় থাকো গো? ঘোমটার আড়াল থেকে একটা বাঁকা হাসি হেসে বুড়ি বলল, আমি এই নদীতেই থাকি। আমার নাম শশীবালা। এতক্ষণ আপনি শুনছিলেন শশীবালা, রচনা দেবোত্তম দে, গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, সোনিয়া, আর্য, সৌরভ, নীল, ঋদ্ধি, শুভ, রুবিনা, রৌনক এবং শঙ্খ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে দেখা হবে আবার আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।